প্রাচীনকালে অবন্তী নগরে রামসেন নামক এক রাজা ছিলেন। তার এক স্ত্রী ছিলেন, মানে একজন রানী ছিলেন। কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। সন্তান লাভের আশায় রাজা কি না কি করেছেন, অনেক চেষ্টা করেছেন, কবিরাজ বৈদ্য সবকিছুই দেখিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তারপর রাজা আরেকটি বিবাহ করলেন, মানে রাজার দ্বিতীয় স্ত্রী আসলেন। কিন্তু দুর্ভাগ্য যাকে বলে, রাজার দ্বিতীয় স্ত্রী আসার পরেও রাজার ঘরে কোনো সন্তান হয়নি। সবাই রাজাকে আট করে বলে অপমান করত। রাজা যেদিকে যেতেন সেই দিকেই রাজাকে সবাই শুধু ফিসফিস করে বলতো, এই যে এইদিকে যাচ্ছেন আট করে রাজা। কখনো কখনো রাজার কানে সেসব কথা বেশি আসতো। রাজা তখন মনে মনে খুবই দুঃখ পেতেন। কি করবেন তিনি কিছু ভেবে পেতেন না। তিনি দিনরাত ভগবানকে স্মরণ করতেন আর বলতেন, ভগবান আমাকে একটা সন্তান লাভ করে দিন। সবাই রাজাকে বলতো, এই কবিরাজ ভালো, এই কবিরাজের থেকে কবিরাজি করো, তাহলে আপনার সন্তান হবে। যে যা বলতো রাজা তাই শুনতেন। যেদিকে যাওয়ার কথা বলা হতো রাজা সেইখানেই যেতেন। কত জার ফুক কবিরাজ কত কিছু করলেন, কিন্তু রাজার সন্তান হয়নি। দুই রানীর মধ্যে কারোরও সন্তান হয় না। তারপর রাজা ঠিক করলেন আরেকটা বিবাহ করবেন। যেই কথা সেই কাজ। রাজা তারপর আরেকজন স্ত্রীকে নিয়ে আসলেন ঘরে। এখন হয়ে গেল রাজার তিনজন রানী। এইভাবে দিন যেতে লাগলো, কিন্তু রাজার ঘরে কোনো সন্তান হয়নি। তিন রানীর মধ্যে এক রানীও রাজাকে কোনো সন্তান দিতে পারেনি। এইভাবে তাদের দিন যেতে লাগলো, কিন্তু রাজা কখনো শান্তি পেতেন না। কারণ এই সমাজের মানুষ রাজাকে শান্তিতে থাকতে দেয়নি। রাজা যখনই বেরিতেন তখন সবাই বলতো, এই যে আসছে আটকুরে রাজা। আটকুরে রাজার মুখ দেখলে নাকি মানুষের দিন ভালো যায় না। এইসব কথা যখন রাজার কানে আসতো তখন রাজা একেবারে ভেঙে পড়তেন। তিনি ভাবতেন, এই পৃথিবীতে আর বেঁচে কি করব? আমার যখন মুখ দেখে কারোর দিন ভালো যায় না, তাহলে এই পৃথিবীতে আমার বাঁচার কোনো দরকার নেই। এইসব কথা রাজার মনে বারবার হতো, এবং তিনি নিজেকে শেষ করে দেওয়ার জন্য একদিন সিদ্ধান্ত নিয়ে নিলেন। তাই তিনি একদিন সকলের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ভাবলেন, এই দেশ রাজ্য ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবেন। যেই ভাবনা সেই কাজ। রাজা বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। তারপর যেতে লাগলেন। রাজা কোন দিকে যাচ্ছেন তিনি নিজেই বুঝতে পারেননি। তার শুধু মনের মধ্যে ছিল, এই পৃথিবীতে আমি এতটাই খারাপ যে আমার একটা সন্তান হয়নি। রাজার মনের সব দুঃখ রাজা ভাবতে ভাবতে এক নাগাড়ে হেঁটেই চলেছেন। কোন দিকে যাচ্ছেন তিনি কিছুই বুঝতে পারছেন না। মনে শুধু সেই সমাজের মানুষের কথা, প্রতিবেশীদের কথা, সেইগুলোই ভাবছিলেন। আর তার চোখ দিয়ে অজরে জল পড়ছিল। তিনি শুধু ভাবছিলেন, এই সমাজের জন্য, এই প্রজাদের জন্য কি না করেছি। আসলে রাজা ছিলেন খুবই ধর্মপরায়ণ মানুষ, এবং তিনি খুবই ন্যায়পরায়ণ ছিলেন। কারো সাথে কোনোদিন তিনি অন্যায় করেননি। সকলের সাথে ভালো ব্যবহার করতেন এবং সকলের মঙ্গল চাইতেন। এমন কোনো প্রজা নেই যে রাজার কাছে থেকে সাহায্য পায়নি বা কোনো কিছু চাইলে পায়নি, এমন নেই। সবাইকে রাজা সমান চোখে দেখতেন এবং সবার সমান সেবা করতেন। রাজার কাছে রাজার প্রজারাই ছিল তার সন্তানের সম। কিন্তু সেই প্রজারাই যখন রাজাকে নিয়ে ফিসফিস করে কথা বলতো, রাজার হৃদয়ে বেজে যেত, রাজার হৃদয় ভেঙে যেত। সে তো সেই কথাগুলো রাজা ভাবতে ভাবতে সেই জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। তিনি বুঝতেই পারছিলেন না যে তিনি কোনো জঙ্গলের পথে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে রাজা এক গভীর জঙ্গলে গিয়ে পৌঁছালেন, যেখানে শুধু অরণ্য আর বন্য পশু পাখি ছিল। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, সেই জঙ্গলে তপস্যারত ছিলেন এক সাধু, যিনি 12 বছর ধরে সেই জঙ্গলে তপস্যা করেছিলেন। আর সেই সাধুর শরীরে জঙ্গল পাতা লতা এগুলো বেয়ে বেয়ে একদম বোঝা যাচ্ছিল না যে তিনি একজন সাধু সেখানে বসে তপস্যা করছেন।
রাজা তার মনের কথাগুলি ভাবতে ভাবতে যেহেতু যাচ্ছিলেন, তিনি সেই সাধুকে দেখতেই পাননি। তিনি যেতে যেতে হঠাৎ একটা লতা গাছে হোঁচটকে সেই সাধুর তপস্যা ভঙ্গ করে দিলেন। তপস্যা ভঙ্গ হওয়ার পর সাধু তো একদমই রুষ্ট হয়ে গেলেন। সাধু তখন রুষ্ট হয়ে রাজাকে অভিশাপ দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই রাজা সাধুর পায়ে পড়ে গেলেন। পায়ে পড়ে বললেন, ক্ষমা করো প্রভু, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে এখানে আপনি আছেন। আমাকে কি অভিশাপ দিবে? আমি নিজেই এসেছি নিজেকে শেষ করার জন্য। আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। আপনি যদি আমাকে অভিশাপ দিতে চান, তাহলে এমন অভিশাপ দিন যাতে আমি এক্ষুনি মারা যাই। রাজার মুখে এসব কথা শুনে সাধু তো অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এমন রাজকীয় পোশাকে একজন রাজার মুখে এমন কথা কেন? তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আরে কি বলছিস সেটা? তোকে দেখে তো লাগছে না তোর জীবনে কোনো অভাব আছে। তাহলে তুই এরকম কথা কেন বলছিস? তুই নিজেকে কেন শেষ করে দিতে চাস? তোর কি এমন দুঃখ যার জন্য তুই নিজেকে শেষ করে দিতে চাস? তোর যা দুঃখ আছে তুই আমাকে বলতে পারিস। আমি তোকে অভিশাপ দিব না। আমি তোর কথা শুনে নিজেই স্তব্ধ হয়ে গেছি। তখন রাজা কেঁদে কেঁদে সাধু মহারাজকে বললেন, কি বলবো সাধু বাবা, আমার জীবনে দুঃখের কোনো শেষ নেই। আর সত্যি বলতে দুঃখ আমার জীবনে কিছুই ছিল না, কিন্তু এই সমাজ ও প্রজাদের জন্য আমার জীবনের মূল দুঃখ। আমার কোনো সন্তান সন্ততি নেই। আমি সন্তান লাভের জন্য এক এক করে 3টি বিয়ে করেছি, কিন্তু আমার কোনো সন্তান হয়নি। আর সেই কারণে আমার প্রজারা, যাদেরকে আমি সন্তান স্নেহে দেখতাম, সেই প্রজারাই আমাকে আটকুরে বলে ব্যঙ্গ করে। আমাকে দেখে তারা পিস করে। এবং তখন যদি আমি সেই কথাগুলো শুনতে পাই, আমার হৃদয়টা ভেঙে যায়। যেদিকে যাই সেই দিকে আমাকে সবাই নিয়ে হাসাহাসি করে। এবং এমনকি সবাই এরকমই বলে যে আমার মুখ দেখলে নাকি তাদের দিনটা খারাপ হয়ে যায়। আপনি বলুন সাধু বাবা, যদি কারোর দিন আমার মুখ দেখলে খারাপ যায়, তাহলে আমি সেই মুখ সেই জীবনটা রেখে কি করব? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেকে শেষ করে দেব। সাধু বাবা তখন হাসলেন আর বললেন, আরে এটা কোনো ব্যাপারই না। রাজামশাই তখন বললেন, সাধু বাবা, আপনিও আমাকে নিয়ে হাসছেন। তাহলে বলুন তো, এই পৃথিবীতে আমি কিসের জন্য বাঁচবো? আমার বাঁচার কি কোনো কারণ আছে? আপনি আমাকে বলে দিন। তখন সাধু বাবা বললেন, আরে না না, আমি তোর সন্তান না হওয়ার জন্য হাসছি না। আমি তোকে একটা উপায় বলছি, সেই উপায়টি তুই অবলম্বন কর, দেখবি তুই সন্তান লাভ করবে। রাজা তখন বললেন, সত্যি কি আমি সন্তান লাভ করতে পারবো? তাহলে সাধু বাবা, আপনি তাড়াতাড়ি বলুন সেই উপায়টি কি। সেই বলে রাজা অস্থির হয়ে গেলেন সেই উপায়টি জানার জন্য। তো রাজা বারবার বলছিলেন, উপায়টি আমাকে তাড়াতাড়ি বলুন। তখন সাধু বাবা আস্তে আস্তে বললেন, শুন, এই যে দেখতে পাচ্ছিস এই লাঠিটা, এই লাঠিটা তুই নে। তারপর ওই যে দেখতে পাচ্ছিস দূরে একটি আপেল গাছ আছে, ওই আপেল গাছে তুই ওই লাঠি দিয়ে একবার আপেল পারবে, কিন্তু একবারের বেশি কিন্তু 2বার পারার চেষ্টা করিস না, না হলে তোর আপেল আর পাওয়া হবে না। তারপর রাজামশাই খুশি হয়ে সেই লাঠি নিয়ে সেই আপেল গাছে গেলেন এবং সেখানে গিয়ে তিনি কি করলেন, একবার আপেল পারলেন। প্রথমবার যখন তিনি আপেলটি পারলেন, তো সেই আপেলটি একটু পোকা ধরা ছিল। তারপর তিনি ভাবলেন, এই পোকা ধরা আপেলটি নিয়ে আমি কি করব? আবার দেখি চেষ্টা করে। তিনি যেই না ভাবলেন সেই কাজ করলেন। তিনি আবার সেই লাঠিটি দিয়ে আপেল পাড়ার চেষ্টা করলেন। তিনি যখনই আবার চেষ্টা করলেন, সেই লাঠি অদৃশ্য হয়ে গেল এবং আপেলটিও অদৃশ্য হয়ে গেল। তখন তিনি রাজামশাই কি করবেন অবাক হয়ে গেলেন এবং কেঁদে কেঁদে আবার সেই সাধু মহারাজের কাছে এলেন এবং এসে বিস্তারিত বললেন। সাধু মহারাজ তখন বললেন, আমি তোকে প্রথমেই বলেছি তুই একবার এই লাঠি দিয়ে আপেল পারবে
এর বেশি চেষ্টা করিস না। ঠিক আছে, যা। তুই সেই আপেল গাছের নিচে গিয়ে প্রথমে যে আপেলটি পেড়েছিলি সেটি ভাবে, তুই সেটি নিয়ে তোর বাড়ি চলে যা। আর সেই আপেলটি তোর 3 রানীকে সমানভাবে ভাগ করে খাইয়ে দিস। যেই না বলা সেই কাজ। রাজা তখন সেই গাছের নিচে আবার গেল। যাওয়ার পর সেই আপেলটি নিয়ে, আপেলটি ছিল পোকা ধরা, তো সেই আপেলটি নিয়ে রাজামশাই তার রাজপ্রাসাদে ফিরে গেলেন। সেখানে গিয়ে রাজামশাই দেখলেন তার 2জন রানী গড়েই ছিলেন, আর ছোট রানী স্নানের জন্য বাথরুমে ছিলেন। তো রাজামশাই বড় রানীকে আপেলটি দিয়ে বললেন, এই আপেলটি তোমরা 3জন সমানভাবে ভাগ করে খেয়ে নিও। কারণ যদি সমানভাবে ভাগ করে খেয়ে নাও, তাহলে একজন সাধু বাবা বলেছেন তোমাদের 3জনের করেই সন্তান হবে। তারপর কি করলো, 2 রানী মিলে সেই আপেলটি কেটে দুজনেই খেয়ে নিল। আপেলের পোকা ধরা অংশটা তারা ফেলে দিল, কিন্তু ছোট রানীর জন্য কিছুই রাখেনি। ছোট রানী যখন স্নান থেকে আসলো, রাজামশাইকে দেখে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় গিয়েছিলেন? তখন রাজামশাই সবকিছু বললেন। বলার পর ছোট রানী বলল, তাহলে আমার জন্য আপেল রাখেননি? তখন বড় রানী আর মেজ রানী বলল যে আপেলটা পোকে ধরা ছিল, তাই জন্য আমরা ফেলে দিয়েছি। শুধু একটু ছিল, আমরা দুজনে খেয়ে নিয়েছি। তখন ছোট রানী কি করবে, মনে অনেক দুঃখ নিয়ে সেই পোকা ধরা আপেলের যে টুকরোটি যেখানে ফেলে এসেছিল বড় রানী, সেই টুকরোগুলো এনে ছোট রানী সেগুলো ধুয়ে যা ছিল খেয়ে নিয়েছে। তারপর এইভাবে চলতে লাগলো। কিছুদিন পর 3 রানী একসাথে গর্ভবতী হলো। রাজা তখন খুবই খুশি ছিলেন। সমস্ত রাজ্য ধরে এই রানীদের গর্ভবতী হওয়ার আনন্দে উৎসব শুরু হলো। সমস্ত রাজ্যের প্রজারা খুশি উল্লাসে অনুষ্ঠান করতে লাগলো, যেন রাজার বাড়িতে এক মনোরম দৃশ্য, যা দেখার মতো। সব দিকে ছিল খুশির জোয়ার। দেখতে দেখতে এইভাবে দিন কেটে গেল। 7 মাসে রানীদের 7 করানো হলো। তারপর ধীরে ধীরে যখন 10 মাস হলো, তখন রানীদের প্রসব করার সময় এসে গেল। রাজা খুবই সজাগ ছিলেন যাতে রানীদের কোনো কষ্ট না হয়, সুন্দর মতো যাতে তার সন্তানদের জন্ম হয়। একদিন সেই সময় এসে গেল, যে সময়ের জন্য 3 রানী এবং রাজা অপেক্ষা করছিলেন। দীর্ঘদিনের অপেক্ষার পর সেই দিন আসছিল। রাজার মনে খুশির জোয়ার চলছিল। রাজা এতটাই খুশি ছিলেন যা বলার ভাষা নেই। তারপর দেখতে দেখতে রানীদের প্রসব বেদনা উঠল, এবং দেখতে দেখতে রাজার সন্তানদের জন্ম হয়ে গেল। বড় রানী এবং মেজ রানীর গর্ভে ফুটফুটে 2টি ছেলে সন্তান হলো। কিন্তু দুঃখের কথা, ছোট রানীর গর্ভে একটি অর্ধ মানুষ ও অর্ধ বানরের জন্ম হলো। বাচ্চাটি দেখতে মানুষের মতোই ছিল, শুধু মুখটি ছিল বানরের মতো। সবাই তা শুনে অবাক হয়ে গেল। রাজার 3 রানীর ঘরে 3টি সন্তান হয়েছে, 2টি মানব শিশু আর একটি বানর শিশু। সবাই অবাক হয়ে গেছে। সমস্ত রাজ্য জুড়ে এই নিয়ে ফিসফাস শুরু হয়ে গেল। যাই হোক, ছোট রানী তো মা, ছেলেকে তো ফেলে দেওয়া যায় না। তিনি সেই ছেলেকে আদর যত্ন করে বড় করতে লাগলেন। আর বড় 2 রানী তাদের সন্তানদেরকে আদর যত্ন করে বড় করতে লাগলেন। বড় 2 রানী সবসময় ছোট রানীকে হিংসে করত। এমনকি তারা প্রায় সময় বলতোই, তুই একটি বানরের জন্ম দিয়েছিস। তারা ছোট রানীকে কখনো ভালো চোখে দেখতো না। এইভাবে দিন কাটতে লাগলো। রানীরা সবসময় ছোট রানীকে হিংসে করত, এবং ছোট রানীর ছেলেকেও হিংসে করত। তো ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হতে লাগলো, এবং বড় হয়ে যাওয়ার সাথে সাথে রাজপ্রাসাদের সমস্ত শিক্ষাও তারা অর্জন করতে লাগলো। কিন্তু একটা বিষয় হলো, সেই সব রাজপুত্রদের থেকে বানর শিশুটি ছিল সব দিক থেকে এগিয়ে। তাকে যা কিছু একবার শিখে দেওয়া হতো, সে একবারে শিখে যেত। কিন্তু বাকি 2 রাজপুত্র এত তাড়াতাড়ি কিছুই বুঝতো না। তাদেরকে শেখানোর জন্য আলাদাভাবে প্রশিক্ষক রাখা হতো।
তবুও কিন্তু তারা কিছুই পারতো না। কিন্তু বানরটিকে কিছু শেখানো লাগতো না। ও দূর থেকে দেখেই সমস্ত শিক্ষা, যুদ্ধবিদ্যা সবকিছু শিখে নিত। যাই হোক, এরকম করতে করতে ছেলেগুলো যুবক হয়ে উঠলো। একদিন তারা তাদের বাবার কাছে অর্থাৎ রাজার কাছে আবেদন করলো তারা দেশ ভ্রমণে বাইরে যাবে। তো রাজামশাই তো নিজের সন্তানের প্রতি এতটাই আবেগপ্রবণ ছিলেন, তিনি সন্তানরা যদি কিছু চান তাহলে তিনি কখনো না করতে পারতেন না। তো যখনই সন্তানরা কিছু চাইলো তারা দেশ ভ্রমণে যাবে, রাজা কিন্তু না করেননি। তিনি সমস্ত রাজ্য জুড়ে ঢাকঢোল পিটিয়ে তার সন্তানদের জন্য দেশ ভ্রমণে যাওয়ার ব্যবস্থা করতে বললেন। তাদের কথা শুনে বানরটিও বলল সেও যাবে তাদের ভাইদের সাথে। তো যেই বলে সেই কাজ। তো ৩ পুত্রের জন্যই রাজা কি করলেন, সুন্দর রথ সাজিয়ে ৩ জনের জন্য সুন্দর রথ ঘোড়া সাজিয়ে ৩ জনের যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। তো ৩ জনেই মা বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লো দেশ ভ্রমণের জন্য। তারা যেতে 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 যেতেই থাকলো। এক সময় পর তারা দেখতে পেল এক রাস্তায় যাওয়ার পর ৩ দিকে ৩টা রাস্তা গিয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে তারা সেখানে গিয়ে একটু রেস্ট নিল আর বলল, আমরা তো ৩ জন একসাথে গিয়ে লাভ নেই, চলো আমরা এক কাজ করি, আমরা ৩ জন ৩ দিকে যাই। তো বানর যুবকটিও রাজি হয়ে গেল। ঠিক আছে, তাহলে চলো আমরা ৩ জন ৩ দিকে যাই, তাহলে আমাদের লাভ হবে। কারণ হচ্ছে গিয়ে আমরা ৩ দিকে যদি ৩ জন যাই তাহলে ৩ দেশের কথা আমরা এসে একজন আরেকজনকে বলতে পারবো আর আমাদের অনেক জ্ঞান অর্জন হবে। তো যাই বলা সেই কাজ, তারা ৩ জন ৩ দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তো বানর যুবকটিকে তারা সব থেকে যে রাস্তাটা খারাপ, জঙ্গলের রাস্তা, সেই দিকে যাওয়ার জন্য বলল। আর তারা ২ ভাই চালাকি করে তারা কি করলো, ২ ভাই ২ রাস্তা দিকে না গিয়ে এক রাস্তায় চলে গেল। আর বানর যুবকটি জঙ্গলের রাস্তার দিকে চলে গেল। এবার ব্যাপারটা হচ্ছে তারা ২ ভাই তো গেল, তারা যেতেই থাকলো যেতেই থাকলো। যেতে যেতে তারা কি করলো, এক ডাকাতের হাতে পড়লো। ডাকাত দলের হাতে পড়ার পর তাদের কাছে যা সোনা দানা যা কিছু ছিল সবকিছু লুটপাট হয়ে গেল। এমনকি তাদের খাবার জন্য কোনো ব্যবস্থাই ছিল না। তারা তারপর মানুষের বাড়িতে কাজে ঢুকলো যাতে তাদের তাদের পেটের ক্ষুধা নিবারণ করতে পারে। এমন অবস্থায় তারা ভাবলো যে আমরা মানুষের বাড়িতে কাজ করে একটু টাকা জমিয়ে তারপর বাড়ি চলে যাব। ভাবতে পারছেন বন্ধুরা, রাজার ছেলে হয়ে মানুষের বাড়িতে কাজ করছে। কি অদ্ভুত দুনিয়া, তাই না? অ্যাকচুয়ালি একটা কথা আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, বা অতি চালাকের গলায় দড়ি। তো তাদেরও সেম অবস্থা হয়েছে। তারা ভাবছিল বানর যুবকটিকে বিপদে ফেলবে, কিন্তু ভগবানের কি লীলা, তারা নিজেই বিপদে পড়ে গেল। তো তারা সেই লোকের বাড়িতে কাজ করছে আর একটু একটু করে টাকা জমাচ্ছে নিজের বাড়িতে ফিরে আসার জন্য। আর অন্যদিকে বানর যুবকটি কি করলো, সে যেতেই থাকলো। যেতে যেতে সে এমন একটি দেশে গিয়ে পৌঁছালো যেখানে একটাও মানুষ ছিল না, শুধুমাত্র নিরাকার ছিল। ঘর বাড়ি বিল্ডিং কত কিছু পড়ে আছে, কিন্তু মানুষের কোনো সাড়া শব্দ ছিল না। আসলে সেই দেশে বা রাজ্যে একটা রাক্ষসী ছিল, এবং সেই রাক্ষসী সমস্ত মানুষকে খেয়ে ফেলেছিল। তাই জন্য সেখানে কোনো মানুষ ছিল না। তো বানর যুবকটি যখন সেখানে পৌঁছালো, সে অবাক হয়ে গেল। আরে এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর ঘর বাড়ি, কিন্তু একটাও মানুষ নেই। এটা কেন? এটা কি করে হতে পারে? সে শুধু নিজেকে নিজেই প্রশ্ন করেছিল, এটা কি করে হতে পারে? তারপর সে সেই রাজ্যে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সে দেখতে পেল একটা সুন্দর বিশাল অট্টালিকা। সেখানে একটা সুন্দর মন্দির ছিল, বড়। মন্দিরটি সোনালী কালার ছিল এবং মন্দিরটির সামনে একটা গরু আর একটা সিংহ ছিল। আর সিংহটির সামনে ছিল ঘাস রাখা আর গরুটির সামনে ছিল মাংস রাখা। সেটা দেখে সে অবাক হয়ে গেল আর সে এক দৃষ্টিতে দেখতে লাগলো, এটা কি করে সম্ভব? একটা সিংহের সামনে ঘাস রাখা,
আর একটা গরুর সামনে মাংস রাখা। এটা কি করে হতে পারে? এরকম কি করে হতে পারে? এই নিস্তব্ধ নিরাকার জায়গায় কোনো মানুষের কোনো সাড়া শব্দ নেই। অথচ এখানে একটা মন্দির, মন্দিরের সামনে একটা জ্যান্ত গরু এবং জ্যান্ত সিংহ। এরা কি করে আসতে পারে? তার মানে হলো এখানে নিশ্চয় মানুষ আছে। যেই না বাবা সেই কাজ, সে কি করলো? সেই মন্দিরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করলো। তখন সে মন্দিরের গেটের সামনে গিয়ে দাঁড়ালো এবং সে ভাবলো, এক কাজ করি, গরুটিকে ঘাসগুলা দিয়ে দেই আর সিংহটিকে মাংস দিয়ে দেই, তাহলে ওরা খেয়ে ওদের ক্ষুধা নিবারণ করবে। তারপর সে কি করলো? সেগুলা গরুকে ঘাস দিল আর সিংহটিকে মাংস দিল। যখনই সে এগুলা পরিবর্তন করলো, তখনই সেই গেটের দরজা খুলে গেল। সে দেখে তো অবাক। তারপর সে দেখলো আবার সেই মন্দিরে একটা সোনালী দরজা আছে, যে দরজাটি ঝলমল ঝলমল করছে সোনায়। সে সেই দরজার সামনে গেল। তারপর সে ভাবলো, নিশ্চয়ই এই দরজার ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে। তারপর ভাবলো সেই দরজাটা কি করে খুলবো। তখন তার মনে পড়ে গেল তার মায়ের ছোটবেলা থাকা এক গল্পের কথা। তার মা বলেছিলেন সেই গল্পে যে কোনো কোনো অলৌকিক দরজায় নাকি হাতে 3 থালি দিলে দরজা খুলে যায়। তো সেই তার মায়ের কথা মনে করে সে কি করলো? সেই দরজার সামনে হাতে 3টা থালি মারলো। যেই সে হাতে থালি মারলো, সেই দরজা খুলে গেল। দরজা খোলার পর সে দেখতে পেল এক সুন্দরী রমণী সেই মন্দিরের ভিতরে ঘুমিয়ে আছে। আর সেই যুবতীর পায়ে একটা বালিশ ছিল আর মাথায় একটা বালিশ। সে দেখে তো অবাক। আরে মানুষ তো মাথায় বালিশ দিয়ে ঘুমায়, কিন্তু ওই মেয়েটির মাথায় একটা বালিশ, পায়ে একটা বালিশ। এর কারণটা কি? সে শুধু ভাবছিল কি রহস্য আছে এটার ভিতরে। প্রথমে দেখলাম একটা গরুর সামনে মাংস আছে, সিংহের সামনে ঘাস আছে, তারপর 3 তালি দিলেই দরজাটা খুলে গেল। আবার দেখছি এক সুন্দরী মেয়ে শুয়ে আছে, তার পায়ে একটা বালিশ, মাথায় একটা বালিশ। সে শুধু ভাবছে এটা কি করে সম্ভব, বা এটা কি কোনো রহস্য না কোনো অলৌকিক ব্যাপার। তারপর সে কি করলো? সেই মেয়েটার মাথার এবং পায়ের বালিশগুলা সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পর মেয়েটি তাড়াতাড়ি সেখান থেকে উঠে বসলো। আর উঠে বসে বলল, আরে তুমি কে? তুমি এখানে কি করে আসলে? এটা তো রাক্ষসীর দেশ, এখানে কোনো মানুষ বাঁচতে পারে না। তুমি কি করে এখানে এলে? তুমি চলে যাও, যদি রাক্ষসী চলে আসে তাহলে তোমাকে কে নিবে? মেয়েটি বারবার বলল সেই বানর যুবকটিকে, তুমি চলে যাও এখান থেকে, না হলে রাক্ষসী আসলে তোমাকে খেয়ে ফেলবে। ছেলেটি বলল, আরে এই রাক্ষসের দেশে তুমি কি করে আছো? তুমি আমার সাথে চলো, তাহলে আমরা দুজনেই চলে যাবো এখান থেকে। মেয়েটি কেঁদে কেঁদে বলল, আমার এখান থেকে যাওয়ার উপায় নেই, আমাকে রাক্ষসী বন্দি করে রেখেছে। রাক্ষসী যখন শিকার করে রোজ মন্দিরে ফিরে আসে, তখন আমাকে রাক্ষসীর হাত পা টিপে দিতে হয়, রাক্ষসীর সেবা করতে হয়। তাই জন্য রাক্ষসী আমাকে বাঁচিয়ে রেখেছে। এই কথাগুলো শুনে বানর যুবকের মন তো আরো উদার হয়ে গেল। তারপর সে কি করলো? তারপর সে কোনো মতেই সেখান থেকে আসলো না। সে যুবতী মেয়েটিকে বলল, আমি এখানে লুকিয়ে আছি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এইদিকে যত সময় যাচ্ছিল, রাক্ষসী ফিরে আসার সময় গনিয়ে আসছিল। তাই জন্য মেয়েটি এই যুবক বানরটিকে এই মন্দিরের শস্যের ভাণ্ডারে লুকিয়ে রেখেছে। তারপর সময় আসলো আর রাক্ষসী বিকাল দিকে ফিরে আসলো। রাক্ষসী আসার পর মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আজকে শুধু এখানে মানুষের গন্ধ পাচ্ছি, এখানে কি কোনো মানুষ এসেছিল? মেয়েটি তখন জোর গলায় বলল, আরে না না, তুমি তো সবাইকে খেয়ে ফেলেছো, এখানে মানুষ কোথা থেকে আসবে? যাই হোক, রাক্ষসী তো বিশ্বাস করে নিল। তারপরে রাত্রি হয়ে গেল, রাক্ষসী ঘুমিয়ে পড়ল। আর যুবতী মেয়েটি রান্না করে একটু ভাত আর তরকারি নিয়ে সেই বানর যুবকটিকে লুকিয়ে লুকিয়ে দিয়ে আসলো। তো যাই হোক, তাদের মধ্যে একটা মায়া পড়ে গেছে। যুবতী মেয়েটি বানর যুবকটিকে দেখে মনে মনে একটা আশার আলো দেখতে পেল। সে হয়তো ভাবছে
যে এখান থেকে হয়তো আমি বেঁচে যেতে পারবো, হয়তো সাধারণ জীবন আমি কাটাতে পারবো। তারপরের দিন সকালে রাক্ষসী আবার বেরিয়ে গেল। রাক্ষসী বেরিয়ে যাওয়ার পর যুবকটি বের হলো। বেরিয়ে যুবতী মেয়েটির সাথে অনেক গল্প করলো এবং খাওয়া দাওয়া করলো, স্নান করলো। আবারও বিকালে লুকিয়ে পড়লো। এইভাবে কিছুদিন সেই বানর যুবকটি ওইখানে লুকিয়েছিল। তারপর একদিন বানর যুবকটি মেয়েটিকে শিখিয়ে দিল। বলল, তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে রাক্ষসীর কাছ থেকে জানতে হবে যে সেই রাক্ষসীর মৃত্যু কিভাবে ঘটবে, তার মৃত্যু কিভাবে। তুমি কথার ছলে যে কোনো মতে সেইটা জেনে আমাকে জানাও। তারপরে কি করলো, যুবতী মেয়েটি রাক্ষসী বাড়িতে ফিরে আসার পর সেই রাক্ষসীকে গল্পের ছলে বুলিয়ে বালিয়ে জিজ্ঞাসা করলো তার মরণ কিভাবে হবে। রাক্ষসী তখন বলল, এই মন্দিরের গোপন কক্ষে একটা পাতিল আছে। সেই পাতিলে 4টি কড়া আছে। সেই কড়াগুলো যদি কেউ ভেঙে ফেলে দেয় তাহলে রাক্ষসীর মৃত্যু হবে। তো তারপর রাক্ষসী জিজ্ঞাসা করলো, তুই আমাকে কেন এটা জিজ্ঞাসা করছিস? তোকে তো আমি বাঁচিয়ে রেখেছি, তুই তো আমার বন্ধু। তোকে তো কোনো কষ্ট দিচ্ছি না। না তুই কি আমাকে মারার চেষ্টা করছিস নাকি? তখন মেয়েটি বলল, আরে না না, আমার কি এত সাহস আছে এগুলো আমি খুঁজে বের করব আর তোমাকে মারবো? আর তোমাকে মেরেই বা আমি কি করব? এই দেশের মধ্যে, এই রাজ্যের মধ্যে আমি তো শুধু একাই আছি। আমি কোথায় যাব আর কি করে বাঁচবো? এখন তুমি আছো তাই আমার একটা ভরসা। একা তো আমি বাঁচতে পারবো না। তো রাক্ষসী বিশ্বাস করে নিল এই কথা। যাই হোক, তারপর রাক্ষসী বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর সেই যুবক রাজপুত্রটি বের হলো। বের হওয়ার পর মেয়েটি রাজপুত্রটিকে সবকিছু বলল। যেই বলা সেই কাজ। তখন তখন বানর যুবকটি কি করলো, সেই গোপন কক্ষ খুঁজতে লাগলো। সেই গোপন কক্ষ খুঁজতে খুঁজতে প্রায় তাদের 3 দিন লেগে গেল। 3 দিনের মাথায় একদিন বিকেল 4টের দিকে রাক্ষসী যখন বাড়ি ফিরছিল, ঠিক তখনই বানর যুবকটি সেই ঘরের সন্ধান পেল এবং সেই ঘরে প্রবেশ করে সেই পাতিলটাকে খুঁজে বের করলো। যেই না যুবকটি পাতিলটা হাতে নিল, রাক্ষসীর শরীরে তখন ঝিমঝিমিয়ে জ্বর এসেছিল। রাক্ষসী বুঝতে পারছিল তখন যে হয়তো সেই পাতিলের সন্ধান কেউ পেয়ে গেছে। আর যখন পাতিলের ঢাকনাটা পড়লো, তখন রাক্ষসী হুড়মুড় করে সেই জায়গায় পড়ে গেল। তারপর যুবকটি যখন কড়াগড়ি ভাঙছিল, তখন রাক্ষসী চিৎকার করে বলছিল, তোকে আমি বিশ্বাস করে বলছিলাম আমার মরণ কি করে হবে, তুই আমাকে শেষ করে দিলি, তুই আমাকে শেষ করে দিলি। তো তারপর যুবকটি কড়াগুলো ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর রাক্ষসী সেখানেই মারা গেল। আর তখন বানর যুবকটি মেয়েটিকে বিয়ে করে নিল। বিয়ে করে সেই যত ধন সম্পত্তি যা কিছু ছিল সব কিছু বোঝাই করে, জাহাজে করে তারা তাদের রাজ্যে ফিরে আসলো। যখন রাজ্যে ফিরে আসলো, মহা সমারোহে অনুষ্ঠান করা হলো তাদের ফিরে আসার। রাজা তখন খুবই খুশি। যতই বানর বানর হোক যুবক, নিজের তো সন্তান। আর ছোট রানী অনেক খুশি, কারণ নিজের ছেলে আজকে বিয়ে করে বৌমা নিয়ে এসেছে। আর তাছাড়াও সঙ্গে যা ধন সম্পত্তি ছিল তা তো আর কি বলবো। সেই রাজ্যে যা পেরেছে, সেই রাজ্যে কোনো মানুষ ছিল না। তো যা পেরেছে ধন সম্পত্তি সোনা দানা অনেক কিছু সব তো তোরে নিয়ে রাজার বানর যুবকটি ফিরে এসেছে নিজের বউকে নিয়ে। তো রাজার রাজ্যে সমস্ত প্রজা সবাই হাসি খুশিতে সেই অনুষ্ঠান পালন করলো, নববধূকে সবাই বরণ করলো। আর মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী। তো সমস্ত রাজ্য মেয়েটির প্রশংসায় পঞ্চমুখ। এত সুন্দর রানী নিয়ে এসেছে বানর যুবক। আর এদিকে বড় রানী আর মেজ রানী চিন্তা করতে লাগলো যে তাদের ছেলে কোথায় রয়ে গেল, তাদের ছেলে কেন আসছে না। তারা সবাই বারবার বানর যুবকটিকে বারবার জিজ্ঞাসা করছে যে তোর বড় ভাইরা কোথায়, তারা কেন আসেনি। তো বানর যুবকটি বলল যে তারা কিছু দূর যাওয়ার পর 3জন 3 দিকে চলে গেছে, সে তার বাড়িদের খবর জানে না। বড় রানী আর মেজ রানী নিজের সন্তানদের জন্য অপেক্ষায় রইলেন।
তারা ভাবলেন তাদের সন্তানরা হয়তো এরকম সুন্দর বউ নিয়ে আসবে আর ধন সম্পত্তি বোঝাই করে নিয়ে আসবে। কিন্তু কি বলতো, ভাগ্যের খেলা আর অহংকারের খেলা, তারা কিন্তু কিছুই পায়নি। বরং মানুষের বাড়িতে কাজ করে, লোকের বাড়িতে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে কিছুদিন পর তারাও বাড়ি ফিরে আসে। তাদের খালি হাতে দেখতে পেয়ে তাদের মারা খুবই দুঃখিত হয়। তারা অনেক আশা করে বসেছিল। তারা ভাবছিল তাদের ছেলেও হয়তো সুন্দরী রমণীকে বিয়ে করে নিয়ে আসবে, আর নিয়ে আসবে সপ্ততরী সাজিয়ে ধন সম্পত্তি। কিন্তু সেটা তো আর হলো না। তারা খালি হাতে ফিরল ভিখারির বেশে। তারপর তারা বানর যুবক আর তার স্ত্রী এবং রাজা রানী সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। কিন্তু বড় রানী আর ছোট মেজ রানীর মধ্যে কিছু একটা তো হিংসার ভাব ছিলই, কারণ তাদের ছেলেরা খালি হাতে ফিরেছে। তারপর রাজা তার দুই ছেলেকে আবারও বিয়ে দিয়ে দিলেন। এইভাবে তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলেন। তো বন্ধুরা, আজকের গল্পটি থেকে আমরা কি শিখলাম? আজকের গল্পটি থেকে শেখার এটাই বিষয় ছিল যে কখনো কাউকে ছোট করা উচিত নয়। সবাইকে সমান মর্যাদা দেওয়া উচিত। অতি লোভে তাঁতি নষ্ট। রাজার দুই ছেলে বেশি লোভ করেছিল, তাই তাদের ভাগ্যে কিছু জুটেনি। আর রাজার দুই রানী, তারাও বেশি লোভ করেছিল, তাই তাদেরকে পরবর্তীতে অনুশোচনা করতে হচ্ছে। তাই বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম কখনো কাউকে ছোট করা উচিত নয়, সবাইকে সমান চোখে দেখা উচিত। এবং জীবনে কখনো লোভ করতে নেই, কারণ কথা আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। তো গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা পর্বে, নতুন একটা গল্প নিয়ে।